শোন ছেমড়ি, বেড়া মাইনসেরও মন একটু আকটুর স্বভাবের দোষ থাকেই। তুই তো মেলা সুন্দরী, তাই আমার পোলা লোভ সামলাইতে পারে নাই। এখন এইটা নিয়ে পাড়া জানাজানি করার দরকার নাই। সমাজে আমাগো একখান সম্মান আছে। তুই বরং ক্ষতিপূরণ হিসাবে বড় বউয়ের থেকে 1000-2 টাকা বেশি নিয়ে নিস। সামনে দাঁড়ানো বৃদ্ধা মহিলা তাচ্ছিল্য ভরা কথাগুলো শুনে ঘৃণায় গা গুলিয়ে উঠল প্রিমার। রাগে সারা শরীর জ্বলে উঠল। অপমানসূচক কথাগুলো শুনে ভেতরটায় কাঁপুনি ধরে গেল। ঢাকা ইউনিভার্সিটির অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী অধরা ইসলাম প্রিমা। এই কংক্রিটের শহরে এতিম মেয়েটার আপন বলতে কেউ নেই। নিজের খরচ বহন করতে 4টে টিউশনি করায় সে। 9ম শ্রেণীতে পড়া রিক্তা তার পুরনো স্টুডেন্ট। আজ প্রায় বছরখানেক সময় ধরে পড়াচ্ছে তাকে। যৌথ পরিবার হওয়ায় বাসায় ছেলে টিচার রাখা নিষিদ্ধ। শেষ অবধি রিক্তার মা রুমানা বেগম প্রিমার খোঁজ পেয়ে কিছুটা নিশ্চিন্ত হন। তবে তিনি ঘুণাক্ষরেও টের পাননি এরকম কোনো বিভৎস ঘটনা ঘটে যাবে। যথারীতি সময়মতো প্রিমা আসে রিক্তাকে পড়াতে। ঈদের আগে আজকেই পড়ানোর শেষ দিন ছিল। যেহেতু ঈদের আগমুহূর্ত, তাই বাসায় লোকসমাগম নেহাত কম নয়। বিগত 3 দিন যাবৎ প্রিমা খেয়াল করছে রিক্তার চাচা নেহাল হোসেনের হাবভাব খুব একটা সুবিধার নয়। মেয়েটা সংযত চিত্তে যথাসম্ভব শালীনতা বজায় রাখার চেষ্টা করলেও হায়নার থাবা থেকে মুক্তি মেলেনি। পড়ার ফাঁকে রিক্তা ওয়াশরুমে গেলে রিক্তার ঘরে ঢোকে নেহাল। প্রিমা হকচকিয়ে কিছু বলার পূর্বে চোরের মতো একটা কার্ড প্রিমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমি জানি তুমি এতিম। ঢাকা শহরে কেবল টিউশনি করে টিকে থাকা কোয়াইট টাফ। সো তুমি চাইলে আমি তোমার দায়িত্ব নিতে পারি। বিনিময়ে আমাকে একটুখানি সময় দিলেই চলবে। কল মি লেটার ডার্লিং। স্টে ইন ইয়োর লিমিট বাস্টার্ড। তোর মতো কুলাঙ্গারের দরকার নেই আমার। তুই বরং তোর চরিত্র সামলে রাখ, নয়তো জুতো পেটা করে। বাকি কথা শেষ করতে পারেনি প্রিমা। এর আগেই নেহাল ক্ষিপ্ত মেজাজে ওর কোমল হাতের কবজি চেপে ধরে রুমের বাইরে টেনে নিয়ে যেতে যেতে বলে, আজ তোর হচ্ছে। স্লাট হয়ে মুখ দিয়ে এত বড় বড় কথা বের হয় কিভাবে? নিজেকে বাঁচতে প্রিমা যারপন্নায় চিল্লিয়ে ওঠে। রাগে খেই হারিয়ে ফেলা নেহাল সেসবের তোয়াক্কা করে না। সে সময় বাসায় উপস্থিত ছিলেন রুমানা বেগম, তার বৃদ্ধা শাশুড়ি এবং রিক্তা। প্রিমার চিৎকারে সকলেই ছুটে আসে। সবার উপস্থিতি নেহালের উপর তেমন কোনো প্রভাব ফেলে না। পরিস্থিতি বুঝে রুমানা বেগম এক প্রকার জোর করে প্রিমাকে ছাড়িয়ে নেন। বেচারি প্রিমা ছাড়া পেতেই কাঁপা গলায় সব ঘটনার বর্ণনা দেয়। বৃদ্ধা ছেলের দোষ ঢাকতে উল্টো প্রিমাকে মানিয়ে নিতে বলেন। প্রিমা হতভম্ব মুখে তাকায় বৃদ্ধার দিকে। তার সম্মান এতই সস্তা? সম্মানের মূল্য হয় বুঝি? একমনে এসব ভেবে চলছে প্রিমা। প্রিমাকে নিশ্চুপ থাকতে দেখে বৃদ্ধা পুনরায় আমতা আমতা করে বলেন, শোন ছেমরি, মাইয়াগো জীবনে এমন 2-4টা ঘটনা অহরহ ঘটে। ব্যাডা মাইন্সের কলঙ্ক থাকে না, কিন্তু মাইয়া মানুষ নির্দোষ হইলেও সমাজের চোখে খারাপ হয়ে যায়। তুই এডি ভুইলে যা, কাউরে কিছু কনের দরকার নাই। ঈদে কি কিনবি ক আমারে, আমি লইয়া দিমনি। আপনার এক পা কবরে আরেক পা উপরে কথাটা ভুলে যাবেন না আন্টি। নিজের সন্তানের দোষ ঢাকতে অপরাধকে নর্মালাইজ করা বন্ধ করুন। আমি আপনার নাতনির শিক্ষক। আমি কোনো যৌনকর্মী নয় যাকে আপনার ছেলের টাকার বিনিময়ে অবাধে স্পর্শ করবে। মাইয়া মাইনছের এত তেজ থাকা শোভা পায় না। মাথা গরম বেডা মানুষ না হয় কইরা ফেলছে একখান ভুল, তাই বলে এখন ওরে ফাঁসি দিমু নাকি? আপনার আদরের পুত্র কোনো সুপুরুষ লয়, সে একজন কাপুরুষ, যে কিনা একান্তে মেয়েদের সুযোগ নেওয়ার জন্য মুখিয়ে থাকে। আর আপনি হলেন ব্যর্থ মা, যে তার নিজের সন্তানকে ঠিকমতো শিক্ষা দিতে পারে নাই ঠিকই, কিন্তু দোষ থাকতে উস্তাদ। প্রিমার করা অপমান নেহাল সহ্য করতে পারল না। প্রিমার দিকে সবেগে তেড়ে আসলো নেহাল। কাছাকাছি এসে প্রিমার চুলের মুঠি ধরার আগে তার নিম্নাঙ্গ বরাবর সজোরের লাথি বসায় প্রিমা। উপস্থিত সকলেই খানিকটা হচকিয়ে যায়। বৃদ্ধা হায় হায় করে উঠেন। প্রিমার মার খেয়ে নেহাল মাটিতে লুটিয়ে পড়ে। প্রিমা ওর কাজ ঘেঁষে দাঁড়িয়ে মুখের কাজটায় সজোরে আরেকটা লাথি বসিয়ে বলে, তোর নোংরা প্রস্তাবের স্ট্রেট ফরওয়ার্ড উত্তর ছিল এটা। মন ভরেছে নাকি আরও 2-1টা দিব? তীব্র বেগে লাথিটা পড়ায় মুখ থেকে রক্ত বেরিয়ে এসছে নেহালের। বৃদ্ধা তড়িঘড়ি করে ছেলের পাশে বসে বিলাপ করতে থাকেন। অদূরে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রুমানা বেগমের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় প্রিমা বলে, আপনার ঘরেও একটা মেয়ে আছে, বিষয়টা মাথায় রাখবেন। আমাদের পথচলা এই পর্যন্তই ছিল। রিক্তার জন্য অন্য টিচার খুঁজে নেবেন। ধন্যবাদ। কথাগুলো বলে এলোমেলো পা ফেলে রিক্তাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসলো প্রিমা। সন্ধ্যালগ্ন প্রহর হওয়ায় চারপাশ অন্ধকারে ছেয়ে গেছে। এতক্ষণ সাহসিকতার পরিচয় দিলেও এবার যেন বুকের ভেতর কান্নার স্রোত উথলে উঠল।
ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর বৃথা চেষ্টা করল সে। গলির মোড় থেকে একটা রিকশায় চেপে বসে কাপা কণ্ঠে চালককে বলল, মানিকনগর স্টেডিয়ামের ৩ নম্বর গেটে চলেন মামা। রিকশাওয়ালা মাথা নাড়িয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। কোনো কিছু না ভেবে প্রিমা 2 হাতে মুখ ঢেকে নিঃশব্দে কেঁদে ওঠে। শরীরে লেগে থাকা বিশ্রী ছোঁয়াগুলো তাকে কতটা পীড়া দিচ্ছে তা বর্ণনাতীত। আচ্ছা, মেয়ে হয়ে জন্ম হয়েছে বলেই কি পরপুরুষের থাবার শিকার হতে হবে? মেয়ে বলেই সবসময় মুখ বুজে অন্যায় সহ্য করে ভেতরে ভেতরে গুমড়ে মরতে হবে? উত্তর মিলল না। এক পর্যায়ে প্রিমার চোখের পানি ফুরিয়ে এলো। রিকশা বাজারে প্রবেশ করতেই প্রিমার খেয়াল হলো তার মাসিক বাজার শেষ। গত সপ্তাহে শেষ হয়েছিল, তবে খেয়ে না খেয়ে কোনো মতে এই সপ্তাহটা পার করে দিয়েছে সে। ভার্সিটির এক্সাম ফি দিতে গিয়ে বাকি 3টে টিউশনের টাকা ফুরিয়ে গেছে। ভেবেছিল আজ রিক্তার মায়ের দেওয়া বেতন থেকে বাজার সদাই করবে, কিন্তু তার নিয়তি যে বড়ই অপ্রসন্ন। প্রিমা তাচ্ছিল্য হেসে শূন্য নীলাম্বরে দৃষ্টি নিবদ্ধ করে ফিসফিসিয়ে বলল, তুমিবিহীন দুনিয়াটা ভীষণ কঠিন লাগে আম্মি। এই দুনিয়ায় অর্ধেক মায়াজাল, বাকিটা হায়নার দল। এই মায়াজালের প্রকৃত সত্য হল, এই পৃথিবীতে ধনীদের জন্য রয়েছে স্বর্ণমুকুট আর গরিবদের জন্য বাস্তবতার লাথি, যা আমৃত্যু সকলকে মুখ বুজে সয়ে যেতে হবে। চৌধুরী নিবাসের বিশাল গেট পেরিয়ে প্রবেশ করল একটা টয়োটা করোলা। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো চৌধুরী বাড়ির একমাত্র আদুরে এবং কনিষ্ঠ কন্যা মারজান আইরিন চৌধুরী। সবাই ভালোবেসে তাকে মেহরিমা ডাকে। ১৯ বছর বয়সী মেহরিমা স্বভাবে ভীষণ চঞ্চল এবং প্রাণোচ্ছল ধাঁচের রমণী। বাড়ির সকলেই তাকে দুষ্টুমির শিরোমণি হিসেবে চেনে। আজ মেহরিমার ভার্সিটিতে নবীন বরণ ছিল। সকাল সকাল সাজুগুজু করে একঝাঁক বান্ধবীদের নিয়ে ছুটেছিল ভার্সিটির প্রাঙ্গণে। সারাদিন লম্ফঝম্প করে মেহরিমা ভীষণ ক্লান্ত। তার ওপর ভারী কি শাড়ি অর্নামেন্টসের যন্ত্রণা আর কোনোভাবেই আর সহ্য করতে পারছে না বেচারি। সদর দরজা দিয়ে বাসায় ঢুকতেই মেহরিমার চোখে পড়ে তার বড় চাচি, মেজু চাচি আর মা একসাথে বসে গল্প করছে। মেহরিমা ভেতরে ঢুকে সোজা বড় মা তথা আফিয়া চৌধুরীকে জড়িয়ে ধরে আমুদে গলায় বলে, বড় মা, ও বড় মা, শুনো। মেহরিমার কাণ্ডে উপস্থিত সকলেই হেসে ওঠেন। মেহরিমার মা চোখ পাকিয়ে তাকান। আফিয়া চৌধুরী সেসবে পাত্তা না দিয়ে বলেন, হ্যাঁ মিঠু বুড়ি, বল। আমাকে একটু লাজারনিয়া বানিয়ে দাও না। আমার ছোট্ট পেটটা লাজারনিয়ার টেস্টি স্লাইস খাওয়ার জন্য বিগত 1 সপ্তাহ থেকে ওয়ার্নিং দিচ্ছে। কখন জানি আন্দোলনে নেমে যায় তার ঠিক নেই। তুমি বানিয়ে দিবে না? আফিয়া চৌধুরী ভীষণ আন্তরিক মহিলা। মেহরিমার আদুরে আহ্লাদে সায় জানিয়ে বলেন, হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি, তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মেহরিমা আহ্লাদে গলে গিয়ে আফিয়া চৌধুরীর গালে টপাটপ কয়েকটা চুমু দিয়ে বলে, আমার বেস্ট বড় মা। মাহিরা চৌধুরী মিছে রাগ দেখিয়ে বলেন, সব আবদার মেনে উঠে বিগড়ে দিয়ে না পা, খুব সাহস বেড়েছে তার, এবার লাগাম টেনে ধরতে হবে। মাহিরা চৌধুরীর কথা শুনে চৌধুরী বাড়ির মেজবউ তথা তাসকিয়া তারান্নুম চৌধুরী থমথমে কণ্ঠে বললেন, আরও 7 বছর আগে ব্যাপারটা অনুধাবন করলে আমার বুকের মানি কত দূরে ভিন্ন একটা দেশে পড়ে থাকত না মাহিরা। এখন এসব উপলব্ধি করে লাভ আছে? আমার সর্বনাশ তো হয়েই গেছে। মুহূর্তে পরিবেশটা নীরব হয়ে গেল। সকলের মুখ থেকে হাসি সরে গিয়ে জায়গা করে নিল একরাশ বিষণ্ণতা। কিছুক্ষণ পর প্রাণোচ্ছন মেহেরিমা নিষ্প্রাণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত সুরে বলল, আমি ভীষণ টায়ার্ড বড়মা, চেঞ্জ করে একটু ঘুমাবো, তুমি বরং পরে ওটা বনিও। কথাগুলো বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের ঘরের দিকে অগ্রসর হল মেহেরিমা। আফিয়া চৌধুরী বিরক্ত হয়ে মেজোজাকে বললেন, তারা এরকম করে কেউ কথা বলে? মেয়েটা আজ আর কিচ্ছুটি মুখে তুলবে না সারাদিন। তুই বুঝেও অবুঝ কেন হচ্ছিস? তারান্নুম চৌধুরী রেগেমেগে উঠে দাঁড়িয়ে ক্রন্দনরত স্বরে বললেন, আমার ছেলেটা আজ 7টা বছর ধরে কি খাচ্ছে না খাচ্ছে সেটা একমাত্র খোদা জানে। আদৌ কোনোদিন ওকে নিজ হাতে তুলে খাওয়াতে পারবো কিনা সন্দেহ হয় মাঝে মধ্যে। আমার ছেলেটাকে নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই, অথচ কেউ একবেলা না খেয়ে থাকলে তোমাদের দুশ্চিন্তা তরতরিয়ে বাড়ে। কথা শেষ করে তিনিও জায়গা ত্যাগ করেন। মাহিরা চৌধুরী চোখের কার্নিশে জমা পানিটুকু মুছে ফেলতে ফেলতে বলেন, একটা ভুলের জন্য আর কত শাস্তি পাবে আমার ছোট্ট মেয়েটা? আমার ধৈর্য ফুরিয়ে যাচ্ছে আপা। আফিয়া চৌধুরী সান্ত্বনা দেবার মতো ভাষা খুঁজে পেলেন না। বুক চিরে বেরিয়ে আসলো এক বৃহৎ দীর্ঘশ্বাস। অর্ধনগ্ন শরীরে চেঞ্জিং রুমের বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছে মেহেরিমা। ফরসাটে কলার বোনের সেন্সিটিভ ত্বকে বিদ্যমান ছোপ ছোপ লালচে দাগগুলো দেখে দীর্ঘশ্বাস ফেলল সে।
ফ্লোরে পড়ে থাকা ভারী শাড়িটা দেখে একরাশ বিরক্তি এসে জমা হলো তার সুশ্রী মুখশ্রীতে। দীর্ঘক্ষণ ভারী পোশাক জড়িয়ে রাখার ফলে ভীষণ ক্লান্ত লাগছে তার। শরীরের বাকি পরিচ্ছদ অনাবৃত করে উন্মুক্ত নতজানু দেহখানা বাথটাবের উষ্ণ জলে ছেড়ে দিয়ে আরামে চোখ বুজল মেহেরিমা। এতক্ষণ লাইভ ফুটেজে মেহেরিমার সমস্ত কর্মকাণ্ড তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছিল তাজরিয়ান। পূর্ণাঙ্গ দৃশ্যটুকু অবলোকন হতেই ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে সেটাকে দূরে ছুঁড়ে ফেলল। পুরো বিষয়টা স্মৃতিপথে ভেসে উঠতেই অবিরাম ধারায় স্বেদ জল গড়িয়ে পড়ল তার কপাল বেয়ে। জিভ দ্বারা শুষ্ক থোরজোড়া ভিজিয়ে হিসহিসিয়ে বলল, সুদূর লন্ডনে থাকা সত্ত্বেও তোর মোহনীয় রূপের অগ্নিশিখা আমায় জ্বালিয়ে মারছে। অতীতে অপবাদ দিয়ে বিতাড়িত করেছিস, এখন বুঝি নতুন করে বদনাম করার উপায় খুঁজছিস? ছলনাময়ী নারী কোথাকার। জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করল তাজরিয়ান। মস্তিষ্ক থেকে অনাকাঙ্ক্ষিত স্মৃতিগুলো মুছে ফেলতে গিয়েও ব্যর্থ হল। নিজেকে শক্তপোক্ত কয়েকটা গালি কষে বিগড়ানো মেজাজে কল করল বহুল কাঙ্ক্ষিত নম্বরে। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই তাজরিয়ান এক প্রকার চিল্লিয়ে বলে উঠল, অতি শিগগির আমি দেশে ফিরছি তুরাব। তোর অবাধ্য স্বভাবের বেয়াদব বোনকে সামলে রাখিস। আমার সম্মুখে পড়লে এক থাপ্পড়ে সকল ভীমরতি ছুটিয়ে দিব একদম। সদ্য ঘুমটা আলগা হয়ে আসলো তুরাবের। ধাতস্থ হয়ে কোনো প্রশ্ন করার পূর্বেই তাজরিয়ান কল কেটে দিল। রাগ সামলাতে না পেরে সজোরে ঘুষি বসালো কংক্রিটের দেওয়ালে। দাঁতে দাঁত চেপে চাপা কণ্ঠে বলল, আমার ব্যক্তিগত নারী হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সামনে নিজেকে সিঙ্গল দাবি করার সাহস কোত্থেকে আসে তোর? অন্য পুরুষের চোখের তৃষ্ণা মেটানোর সাহস কি করে হয় তোর? তোর অস্তিত্বে নিজের নামের বৈধ শিলমোহর মেরে অতঃপর দেশ ছেড়েছি আমি। এরপরেও 7টা বছর ধরে আমাকে ইগনোর করার দুঃসাহস কি করে হয়? জবাব রেডি রাখিস, কেননা তাজরিয়ান জাওয়াদ চৌধুরী ফিরছে তোকে শায়েস্তা করতে। দাঁত কিরমিরিয়ে প্রয়োজনীয় পোশাকাদি নিয়ে ত্রস্ত পায়ে ছুটল শাওয়ার নিতে। এই মুহূর্তে বিগড়ানো মেজাজ ঠান্ডা করাটা অতীব জরুরি। দীর্ঘ 2 ঘণ্টা শাওয়ার নিলেও বিগড়ানো মেজাজ কোনোভাবেই ঠান্ডা করতে পারল না তাজরিয়ান। মিনিট কয়েক কিছু একটা ভেবে দ্রুত শরীরের ভেজা পোশাক পাল্টে ছুটল পার্শ্ববর্তী ফ্ল্যাটে। কলিং বেল দিতেই ওপাশ থেকে একজন মেয়েড দরজা খুলে দিল। তাজরিয়ান কাটকাট স্বরে জিজ্ঞেস করল, ভাই বাসায়? সার্ভেন্ট খাঁটি ইংরেজিতে মিষ্টি হেসে জবাব দিল, স্যার ব্যালকনিতে বসে অফিসের জরুরি কাজ করছেন। তাজরিয়ান ওসব তোয়াক্কা না করে গটগট আওয়াজ তুলে সেদিকে এগিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে নক করে বলল, ভাই আসব? শব্দের উৎস খুঁজতে দীর্ঘদেহী লম্বা একজন পুরুষ চোখ তুলে তাকালো। তাজরিয়ানকে দেখে গম্ভীর স্বরে বলল, কামেন। তাজরিয়ান ভেতরে ঢুকতে ঢুকতে অস্থির চিত্তে বলল, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি ভাইয়া। সেই সুদর্শন যুবক ল্যাপটপটা একপাশে সরিয়ে রেখে ক্ষীণ স্বরে বলল, কি কথা তাজ? তাজরিয়ান সোজা বড় ভাইয়ের কোলে মাথা রেখে অশান্ত স্বরে বলল, আমরা কালকেই বাংলাদেশে ফিরছি ভাইয়া। সেই পুরুষের ভ্রু জোড়া কিঞ্চিত কুঞ্চিত হয়। কিছু একটা ভেবে থমথমে কণ্ঠে বলে, কালকে অফিসে গুরুত্বপূর্ণ মিটিং আছে, কতগুলো ডিল ফাইনাল করা বাকি, এভাবে হুট করে যাওয়া যাবে না তাজ। ক্ষুব্ধ হয়ে মাথা উঁচিয়ে সেই সুদর্শন পুরুষের চোখে দৃষ্টি নিক্ষেপ করে বলে, ডিলস আর মোর ইম্পর্ট্যান্ট দ্যান মি, মিস্টার আরশিয়ান ইসফার চৌধুরী। তাজরিয়ানের বাচ্চামি কথাবার্তায় আরশিয়ান হেসে ফেলল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে বাহিরে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে শোধাল, মেহেরিমা আবার কিছু করেছে? শান্ত হয়ে আসা রাগটা আবারও ধপ করে জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে কিড়মিড়িয়ে তাজরিয়ান বলল, আমার বউ আমি ব্যতীত দুনিয়ার সবার সাথে হাহাহিহি করতে ব্যস্ত, আর আমি লন্ডনে বসে বসে পিতৃ আড্ডা পালন করছি। আমার বাপের ভয়ঙ্কর ষড়যন্ত্র একদিন আমাকে অনুপম বানিয়ে ছাড়বে, আর আমার অবুঝ বউটা কল্যাণীর লেদা ভার্জন হয়ে আরেক বেড়ার আড্ডা পালন করবে। আই কান্ট ইমাজিন ভাইয়া, এনাফ ইজ এনাফ। আমরা কালকেই দেশে ফিরছি এবং এটাই ফাইনাল। তাজরিয়ানের বাচ্চামিমূলক কথায় আরশিয়ান পুনরায় হেসে ফেলল। দেশে ফেরার কথা শুনে স্মৃতিপথে খুব প্রিয় একজনের কাফনে মোড়ানো বিকৃত মুখশ্রীর ঝলক ভেসে উঠল। লম্বা শ্বাস টেনে বুকে চলমান ঝড়টা থামানোর প্রয়াস করে গম্ভীর স্বরে বলল, আমরা কালকেই বাংলাদেশে ফিরব তাজ। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।